শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় একজন উল্লেখযোগ্য সাহিত্য সমালোচক। বাংলা সাহিত্যকে তিনি চুলচেরা বিশ্লেষণ করেছেন। আমরা অলরেডি শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের পরিচয় ঘটেছিল একাদশ শ্রেণীতে। কখন? যখন তিনি মুকুন্দ চক্রবর্তীর কাব্য বিচার করতে গিয়েছিলেন। কাব্য বিচার করতে গিয়ে বলেছিলেন এই যুগে জন্মিলে তিনি ঔপন্যাসিক হইতে পারতেন। নিশ্চয়ই আশা করব অনেকের কোটেশনটা মনে আছে। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের পূর্ব সূচনা এই প্রবন্ধটা পড়তে গিয়ে আমাদের যেটা সবথেকে বড় বিষয়, নামকরণে আমরা বুঝতে পারছি যে উপন্যাস শুরু কিভাবে হয়েছে। পূর্ব সূচনা মানে উপন্যাসের প্রেক্ষাপট কি ছিল, কোন যুগে উপন্যাস তৈরি হয়েছে, এই বিষয়টা নিয়ে এখানে মূলত প্রাবন্ধিক কথা বলেছেন বা সাহিত্য সমালোচক হিসেবে কথা বলেছেন। বঙ্গ সাহিত্যের উপন্যাসের ধারা এই প্রবন্ধ থেকে তিনি এই প্রবন্ধটা নিয়েছেন বা এই প্রবন্ধটা আমাদের পাঠ্য গৃহীত হয়েছে। এটা আমাদের আলোচনার মূল কারণ হচ্ছে এটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউজি স্তরে বাংলা অনার্সের 5th সেমের প্রবন্ধ পরিক্রমায় গৃহীত হয়েছে, সেই জন্য এই টপিকসটা নিয়ে আমরা কথা বলছি। প্রথমেই নামকরণ নিয়ে কথা বলবো যে উপন্যাসের পূর্ব সূচনা, উপন্যাস কেন শুরু হয়েছে সেই বিষয়টা, পূর্ব সূচনা, সূচনা পূর্ব অংশটা কেমন ছিল সেই নিয়ে যেখানে কথা হয়েছে তার নাম হচ্ছে উপন্যাসের পূর্ব সূচনা। কি পাচ্ছি আমরা দেখে নিই মূল প্রবন্ধেতে। প্রথমত এই যে উপন্যাস, আমাদের বাংলা সাহিত্যের যুগ কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। নিশ্চয়ই মনে আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন আর মধ্যযুগে সাহিত্যে উপন্যাসের কোনো পূর্ব সূচনা আছে কিনা, লক্ষণ আছে কিনা, সেটা প্রাবন্ধিক প্রথমে দেখাতে চেয়েছেন। তো দেখো, প্রথমেই যদি আমরা দেখি, প্রথমেই প্রাবন্ধিক একদম পয়েন্ট করে দেখিয়েছেন যে একে প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যে উপন্যাসের পূর্ব সূচনা। আমরা যে সাহিত্য পড়ি, যে বাংলা সাহিত্য পড়ি, এই বাংলা সাহিত্য তথা সাহিত্য কিন্তু অনেকটাই ইংরাজি প্রভাবে প্রভাবিত, এটা অস্বীকার করার জায়গা নেই। তাই প্রথমে দেখ দাও, ইংরেজি সাহিত্যের প্রভাবে আমাদের দেশে যেসব নতুন ধরনের সাহিত্য গড়িয়ে উঠিয়াছে তাহাদের মধ্যে উপন্যাসই প্রধানতম। এই উপন্যাসের অনুরূপ কোনো বস্তু আমাদের পুরাতন সাহিত্যে খুঁজিয়া পাওয়া যায় না। শুধু আমাদের দেশ বলিয়া নয়, পৃথিবীর কোনো দেশেরই পুরাতন সাহিত্যে উপন্যাসের দর্শন মিলে না। দেখো, উপন্যাসের প্রধান বিশেষত্ব এই যে, কোশ্চেন কি বিশেষত্ব? ইহা সম্পূর্ণ আধুনিক সামগ্রী। পুরাতন যুগের আকাশ বাতাসের মধ্যে ইহার জন্ম সম্ভবপর নয়। আধুনিক যুগের সামাজিক পরিবর্তনের সঙ্গে ইহার সম্পর্ক একেবারে ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ। সর্বশ্রেণীর সাহিত্যের মধ্যে উপন্যাসই সর্বাপেক্ষা গণতন্ত্রের প্রভাবান্বিত। এই গণতন্ত্রের মূল ভিত্তির উপরে ইহার প্রতিষ্ঠা। উপন্যাস, দাগ দিয়ে রাখো, যে সমাজের মধ্যে জন্মগ্রহণ করে তাহা অতীতকালের সমাজ হইতে অনেকগুলি গুরুতর বিষয়ে বিভিন্ন যে হওয়া চাই। যেমন প্রথমত দাগ দিয়ে রাখো, মধ্যযুগের সামাজিক শৃঙ্খলা হইতে মানুষের মুক্তিলাভ ও ব্যক্তি স্বাতন্ত্র্যের উদ্বোধন উপন্যাস সাহিত্যের একটি অপরিহার্য অঙ্গ। মধ্যযুগের সমাজ কতগুলি সনাতন অপরিবর্তনীয় শ্রেণীতে বিন্যস্ত থাকে এবং মানুষ নিজের স্বতন্ত্র অস্তিত্ব উপলব্ধি না করিয়া আপনাকে কোনো একটি সামাজিক শ্রেণীর প্রতিনিধিরূপে গ্রহণ করিয়া থাকে ও সেই শ্রেণীর মধ্যে আপনাকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করিয়া দেয়। ওই শ্রেণী বিশেষের মধ্যে আত্মবিলোপ ব্যক্তিত্ব বিকাশের পক্ষে সম্পূর্ণ প্রতিকূল ও উপন্যাসের আবির্ভাবের পক্ষে একটি প্রধান অন্তরায়। মধ্যযুগের সমাজ শ্রেণী নির্ভর ছিল। আমরা জানি, যদি আমরা বাঙালি সমাজ বিচার করি তাহলে কি করব, সেখানে দেখব ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র এইভাবে ভাগ ছিল, বৈশ্য শূদ্র এইভাবে ভাগ ছিল। শ্রেণী বিভাজন কিন্তু যখন শ্রেণী বিলুপ্ত হলো বা সেই শ্রেণী বিলুপ্তির যেখান থেকে শ্রেণী সংগ্রাম, শ্রেণী বিভাজন থেকে মুক্তি লাভের প্রচেষ্টা, সেই মুক্তি লাভের প্রচেষ্টা কিন্তু উপন্যাসের একটা অপরিহার্য অঙ্গ। সবথেকে বড় বিষয় যে মধ্যযুগে সমাজ কতগুলি সনাতন অপরিবর্তনীয় শ্রেণীতে বিন্যস্ত থাকে এবং মানুষ নিজের স্বতন্ত্র অস্তিত্ব উপলব্ধি না করিয়া আপনাকে কোনো একটি সামাজিক শ্রেণীর প্রতিনিধিরূপে গ্রহণ করিয়া থাকে ও সেই শ্রেণীর মধ্যে আপনাকে সম্পূর্ণ বিলুপ্ত করিয়া দেয়। ওই শ্রেণী বিশেষের মধ্যে আত্মবিলোপ ব্যক্তিত্ব বিকাশের পক্ষে সম্পূর্ণ প্রতিকূল ও উপন্যাসের আবির্ভাবের পক্ষে একটি প্রধান অন্তরায়। কিন্তু আধুনিক যুগের মানুষ আর আপনাকে একটি শ্রেণীর মধ্যে সম্পূর্ণ ডুবাইয়া রাখিতে চায় না। সমুদয় সামাজিক দাগ দিয়ে রাখো, বিশৃঙ্খল হইতে মুক্তি লাভ করিয়া নিজের ব্যক্তিত্ব ফুটাইয়া তোলা তাহার একটি প্রধান আকাঙ্ক্ষার বিষয় হইয়াছে। এই ব্যক্তিত্ববোধের সঙ্গে সঙ্গেই উপন্যাসের আবির্ভাব। দাগ দিয়ে রাখো, এই যে ব্যক্তিত্ববোধ, এই ব্যক্তিত্ববোধটাই উপন্যাসের আবির্ভাব। দ্বিতীয়ত দাগ দিয়ে রাখো, ব্যক্তিত্ব বিকাশের সঙ্গে সঙ্গে নিম্নতম শ্রেণীর মানুষের মনেও যে একটা আত্মমর্যাদাবোধ জাগিয়ে ওঠে ও যাহা সমাজের অন্যান্য শ্রেণীর লোক শীঘ্রই হোক বা বিলম্বেই হোক স্বীকার করিতে বাধ্য হয়, তাহাও উপন্যাস সাহিত্যের একটি প্রধান উপাদান। উপন্যাসের উপর গণতন্ত্রের প্রভাব এখানেও সুপরিস্ফুট। প্রাচীন সাহিত্যের বিষয় প্রধানত অতি মানুষ বা উচ্চ শ্রেণীর মানুষের কীর্তিকলাপ, ইহা সাধারণ লোকের বিশেষ ধার ধারে না। যে সমস্ত স্থলে সাধারণ মানুষ প্রাচীন সাহিত্যের নায়কের পদে উন্নীত হইয়াছে, সেখানে সে দেবানুগ্রহীত পুরুষ বলিয়া নিজের মনুষ্যত্বের জোরে নহে। যেমন আমরা যদি দেখি প্রাচীন সাহিত্যে রামচন্দ্র নায়ক, সেখানে রামচন্দ্র কি না, তিনি দেবতার প্রতিনিধি।
আবার যখন আমরা উপন্যাসের শুরুতে দেখি, আমরা রিসেন্ট যে দুটো উপন্যাস পড়লাম, চন্দ্রশেখর বা গণদেবতা, এই দুটো উপন্যাস আমরা কি দেখলাম? গণদেবতা একটা শ্রেণীর সংগ্রামের প্রতিনিধি, একটা শ্রেণীর প্রতিনিধি, চন্দ্রশেখর একটা বিশেষ শ্রেণীর প্রতিনিধি। এখানে জনগণ একটা ব্যাপক প্রাধান্য পেয়েছে। কিন্তু আমরা যখন রামায়ণ পড়ি, আমরা যখন চর্যাপদ পড়ি, আমরা যখন শ্রীকৃষ্ণ কীর্তন পড়ছি, বাংলা সাহিত্যের দ্বিতীয় নিদর্শন, শ্রীকৃষ্ণ কীর্তনে অনেক চরিত্র আছে, বাট প্রাধান্য কে পেয়েছে? কৃষ্ণ। আবার রামায়ণে অনেক চরিত্র আছে, প্রাধান্য কে পেয়েছে? রামচন্দ্র। মহাভারতে অনেক চরিত্র আছে, প্রাধান্য পেয়েছে কে? কৃষ্ণ আর অর্জুন। তো এইভাবে যেখানে ব্যক্তি বিশেষ প্রাধান্য পেয়েছে, সেটা উপন্যাস তৈরি হতে পারে না। কোনো শ্রেণী বিন্যাস থাকতে পারে, শ্রেণী প্রতিনিধি যেখানে ফুটে ওঠে, সেটাই হচ্ছে মূলত উপন্যাসের একটা পার্ট, একটা অংশ। পক্ষান্তরে অতি সামান্য লোকের দৈনিক জীবন লিপিবদ্ধ করা ও উহা হইতে জীবন সম্বন্ধে কতগুলি সাধারণ ব্যাপক ধারণা দাগ দিয়ে রাখো ফুটাইয়া তোলাই উপন্যাসের প্রধান কার্য। সুতরাং কোনো দেশের সামাজিক অবস্থার এই সমস্ত পরিবর্তন সংশোধিত না হইলে তাহা উপন্যাসের জন্য উপযুক্ত ক্ষেত্র রচনা করিতে পারে না। এই সমস্ত কারণের জন্য দাগ দিয়ে রাখা উপন্যাসের আধুনিকত্ব বর্তমান যুগের পূর্বে, গণতন্ত্রের ক্রমবিকাশের পূর্বে ইহার আবির্ভাব সম্ভব ছিল না। একটা বড় প্যারাগ্রাফ বললেন তার নিজের মতো করে প্রাবন্ধিক, যেখানে তিনি পরিষ্কার বলে দিচ্ছেন যুগ যন্ত্রণা, শ্রেণী সংগ্রাম একটা শ্রেণীর অংশ তার উপন্যাসে নির্দিষ্ট জায়গা দখল করবে। যেহেতু প্রাচীন আর মধ্যযুগে এগুলো ছিল না, সেই জন্য প্রাচীন আর মধ্যযুগ কখনোই উপন্যাসের পূর্ব প্রেক্ষাপট হতে পারে না। উপন্যাস আধুনিক যুগের তৈরি, গণতন্ত্রের যুগের তৈরি। উপন্যাসে গণতন্ত্র, জনগণের প্রতিনিধিত্ব, জনগণের কাহিনী প্রাধান্য পায়। অবশ্য উপন্যাস যে একেবারে নিরবিচ্ছিন্ন বিষয় বা অজ্ঞাত, তাহলে ওই প্রথম প্যারাটা নিয়ে সাইড পয়েন্ট করে দাও, উপন্যাসের প্রধান উপাদান গণতন্ত্র, বা এইটা পয়েন্ট করে দাও, উপন্যাস ও গণতন্ত্র। উপন্যাসের সাথে গণতন্ত্রের সম্পর্ক কি, সেটা এখানে প্রাবন্ধিক আমাদেরকে দেখালেন। উপন্যাস ও গণতন্ত্র, উপন্যাসের সাথে এই গণতন্ত্রের সম্পর্ক কি, সেই বিষয়টা আমরা এখানে লক্ষ্য করলাম। যে উপন্যাসের মূল উপাদান, সেই উপাদানটা অ্যাকচুয়াল কি আছে। অবশ্য উপন্যাসের যে একেবারে নিরবচ্ছিন্ন বিষয় বা অজ্ঞাত প্রহেলিকার মতো সাহিত্যক্ষেত্রে সম্পূর্ণ অতর্কিতভাবে আবির্ভূত হয়েছে তাহা নয়। প্রাচীন সাহিত্যের মধ্যেও দাগ দিয়ে রাখো ইয়ার ক্ষীণ সংকেত ও সুদূর ইঙ্গিত খুঁজে পাওয়া যায়। যেমন কাব্যে, দাগ দিয়ে রাখো ধর্মগ্রন্থে, ব্যঙ্গ বিদ্রুপের কবিতায়, আখ্যায়িকায় ও নাটকে যেখানেই লেখকের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সমাজের একটি বাস্তব চিত্র প্রতিফলিত হয়, সেখানেই চিত্রাঙ্কনের চেষ্টা দেখা যায়, যা সামাজিক বা সামাজিক মনুষ্যের সম্পর্ক ও সংঘাত ফুটিয়ে ওঠে। এইখান পর্যন্ত একদম দাগ দিয়ে রাখবে, সেখানেই উপন্যাসের ভাবী ছায়াপাত হইয়া থাকে। উপন্যাসের জন্ম হইবার পূর্বেই উহার লক্ষণ উপাদানগুলি বিক্ষিপ্ত বিপর্যস্তভাবে সাহিত্যের মধ্যে ছড়ানো থাকে। তারপর যথাসময়ে কোনো প্রতিভাবান লেখক এই সমস্ত বিক্ষিপ্ত উপাদানগুলিকে সুসংবদ্ধ ও সুনিয়ন্ত্রিত করিয়া ও তাহাদিগকে একটু বাস্তব আখ্যায়িকার মধ্যে গাঁথিয়া দিয়া এক প্রকার নতুন সাহিত্যের জন্মদান করেন ও চিরপ্রবহমান সাহিত্য স্রোতকে নতুন প্রণালীতে সঞ্চারিত করেন। আমরা যারা বাংলা অনার্সের স্টুডেন্ট, তারা মূলত প্রথম থেকে যদি দেখো, তাহলে কি দেখবে? একদম প্রথমের অংশে না, প্রাচীন যুগের বাংলা নিদর্শন কে ছিল? চর্যাপদ। সেটা কি উপন্যাস নয়? কেন? সেটা কবিতার সংমিশ্রণ, কাব্য ছিল, চর্যা বিনিশ্চয়। দ্বিতীয় নিদর্শন আমরা কি পেয়েছিলাম? শ্রীকৃষ্ণ কীর্তন। আমরা বলি উপন্যাস শ্রীকৃষ্ণ কীর্তন বলি না, কি বলি? কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তারপরে যখন আমরা আদি মধ্যযুগে আসছি, শ্রীকৃষ্ণ কীর্তনের পরে আমরা কি পাচ্ছি না? রামায়ণ পেয়েছি, বিভিন্ন অনুবাদ কাব্য পেয়েছি। আমরা কিন্তু উপন্যাস পাচ্ছি না। 1707 1707 ঔরঙ্গজেবের মৃত্যুর পর যে ব্যাপক পট পরিবর্তন ঘটল। 1757 1757 পলাশির যুদ্ধ। 1760 ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যু। 1765 1765 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারে পরিণত হলো। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হলো। এই 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় কিন্তু উপন্যাসের কোনো আমরা দেখা পাইনি, দেখা পাওয়া গেল না। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর 1801 ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হলো, বিদেশ থেকে আগত সিভিলিয়ানদের এদেশীয় শিক্ষায় শিক্ষা দেওয়ার জন্য। গদ্য চর্চার সূত্রপাত হলো রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এদের হাতে। উইলিয়াম কেরিও কিছু গদ্য রচনা করলেন এবং এই গদ্যগুলোতে তারপরে ভূদেব মুখোপাধ্যায় পেয়েছি, এরা আমরা পেয়েছি। আর অ্যাকচুয়াল যদি আমরা দেখি যে উপন্যাসের প্রথম লক্ষণ যদি আমরা দেখি, তাহলে তো দেখবো অবশ্যই আলালে ঘরের দুলাল আর হুতুম পেঁচার নকশায় দুটো গ্রন্থকে আমরা অবশ্যই বলতে পারি।
আর বাংলা সাহিত্যে যদি সার্থক উপন্যাস বলি, একদম সার্থক উপন্যাস খুঁজতে চাই ঔপন্যাসিক হিসেবে, তাহলে আমরা কাকে পাবো? বঙ্কিমচন্দ্রকে। আমরা যখন উপন্যাসের পূর্ব প্রেক্ষাপট মানে উপন্যাসের পূর্ব সূচনা পড়ছিলাম, কোথাও কিন্তু একবারের জন্য বলে দেয় না বাংলা উপন্যাসের পূর্ব সূচনা। তাহলে উপন্যাস কিন্তু বিদেশি হতে পারে, আমাদের বাংলা উপন্যাস হতে পারে। আমরা প্রথমে দেখলাম যেহেতু বাংলা সমালোচক, তিনি প্রথমে প্রাচীন আর মধ্যযুগ খুঁজতে গিয়ে দেখালেন এখানে কোথাও উপন্যাস নাই। এখানে কি আছে না, এখানে উপন্যাসের লক্ষণ নাই, এখানে ব্যক্তি সংঘাত সেভাবে জায়গা পায়নি, এখানে দেব মহিমা আছে, এখানে একটা কাহিনী আছে, প্লট আছে। তাহলে এই যে অংশটা, এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও উপন্যাসের প্রেক্ষাপট। উপন্যাসের প্রেক্ষাপট ঠিক কী ছিল সেই বিষয়টা আমরা এখানে পেলাম। একদিকে গণতন্ত্র পেয়েছি, অন্যদিকে উপন্যাসের এই যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট কি সেটা আমরা এখানে লক্ষ্য করলাম, উপন্যাসের প্রেক্ষাপট। তাহলে আমাদের চুলচেরা বিশ্লেষণে প্রমাণিত হয়ে গেল যে উপন্যাসের পূর্ব সূচনা প্রাচীন যুগেও নেই, মধ্যযুগেও নেই, তবে কিছু কিছু কাহিনী ছিল যেটা পরবর্তী লেখকেরা তাদের কাহিনীতে তুলে ধরার চেষ্টা করেছেন। 2, প্রাচীন সংস্কৃত কাব্য ও আখ্যায়িকা। প্রাচীন সংস্কৃত কাব্য বলতে কার কথা মনে পড়ে আমাদের? রামায়ণ, মহাভারত। বাল্মীকি রামায়ণ লিখলেন, বেদব্যাস কী করলেন? মহাভারত লিখলেন। আর কিছু আখ্যায়িকা আছে, বৌদ্ধ জাতক আছে, সোমদেব রচিত কথা সরিষ্ঠাগর আছে। দেখি আমরা কি বলছেন। আমাদের দেশের প্রাচীন সাহিত্যেও সমস্ত ছদ্মবেশের মধ্য দেওয়া উপন্যাসের দাগ দিয়ে রাখা প্রথম অঙ্কুর ও আদি লক্ষণগুলি আবিষ্কার করা যায়। আমাদের রামায়ণ, মহাভারত ও পৌরাণিক সাহিত্যে সমস্ত অলৌকিক ঘটনা ঐশী শক্তির বিকাশের মধ্যে সময়ে সময়ে বাস্তব সমাজচিত্রের ক্ষীণ প্রতিচ্ছায়া ও বাস্তব মনুষ্যের অকৃত্রিম সুখ-দুঃখের মৃদু প্রতিধ্বনি আত্মপ্রকাশ করিয়া থাকে। যেমন দাগদাও মাঝে মাঝে দেবদেবী স্তুতিগান ও ভক্তি উচ্ছ্বাসের ভিতর দিয়া অতি প্রাকৃতের কুহিলিকাময় জবনিকা ভেদ করিয়া যে ধ্বনি আমাদের কর্ণে প্রবেশ করে, তাহা দেশকাল নিরপেক্ষ মানব হৃদয়েরই বাণী বলিয়া আমরা চিনিতে পারি। প্রাচীন সাহিত্যের মধ্যে এই সমস্ত বাস্তবতার ছাপ মারা দৃশ্য খুঁজিয়া বের করা, একটা ওয়ার্ড মানে যোগ হবে, নেই বোধহয়, খুঁজিয়া বের করা, বের কথাটা ওয়ার্ড হবে, খুঁজিয়া বের করা ও আধুনিক সাহিত্যের সহিত তাহাদের প্রকৃত যোগসূত্র আবিষ্কার করা কাব্য আমোদের একটি প্রধান আনন্দ। যেমন দাগদেও সংস্কৃত গদ্য সাহিত্য কে দাগ দিয়ে রাখা কথা সরিৎসাগর, বেতাল পঞ্চবিংশতি, 10 কুমার চরিত, কাদম্বরী ইত্যাদির মধ্যেও বিশেষত্ব বর্জিত প্রথাবদ্ধ বর্ণনা বাহুল্যের অন্তরালে উপন্যাসের মৌলিক উপাদানগুলি বিক্ষিপ্ত রহিয়াছে বলিয়া অনুভব করা যায়। আবার দাগদেও বৌদ্ধ জাতকগুলির মধ্যে ওই বাস্তবতা রেখা স্পষ্টতর ও গভীরতর হইয়া দেখা দেয়। বস্তুত সমগ্র বৌদ্ধ সাহিত্যের মধ্যে সংস্কৃত সাহিত্যের সহিত তুলনায় বাস্তবতার সুরটি অধিকতর তীব্র ও নিঃসন্দিগ্ধভাবে আত্মপ্রকাশ করে। দাগদাও বোধ হয় ইহার কারণেই যে বৌদ্ধ ধর্ম অনেকটা গণতন্ত্রের ধারা প্রভাবান্বিত। ইহা হিন্দু ধর্মের সনাতন শ্রেণী বিভাগগুলি ভাঙিয়া চুরিয়া মানুষকে একটি নতুন ঐক্য ও সাম্যের দিকে লইয়া যাইতে চেষ্টা করিয়াছে এবং চির প্রথাগত বাজনা ও অভিজাত বর্গের সান্নিধ্য ত্যাগ করিয়া মধ্যশ্রেণীর লোকের বাস্তব জীবনকে নিজ বিষয় বলিয়া গ্রহণ করিয়াছে। অর্থাৎ উপন্যাসের পূর্ব সূচনা যেমন সংস্কৃত গদ্যকাব্যে ছিল, তার থেকে বেশি প্রাধান্য আমরা পেয়েছি বৌদ্ধ জাতকগুলিতে। বুদ্ধদেবের জীবন কাহিনীকে অবলম্বন করে যে জাতক, সেই জাতকে। তাহলে এখানে এমনি পয়েন্ট আছে প্রাচীন সংস্কৃত কাব্য ও আখ্যায়িকা, ওখানে আমরা একটা নতুন পয়েন্ট করে নাও বৌদ্ধ জাতকের বাস্তবতা। এই যে বৌদ্ধ জাতক, তাদের বাস্তবতা কোথায়? বৌদ্ধ জাতকের বাস্তবতা আমরা জানি বিষ্ণু শর্মা রাজার ছেলেদের শিক্ষা দেওয়ার জন্য, অমর শক্তির ছেলেদের শিক্ষা দেওয়ার জন্য রচনা করেছিলেন কি? পঞ্চতন্ত্র। সেই পঞ্চতন্ত্র বৌদ্ধ জাতক নিয়ে কথা হচ্ছে, সেখানে কোনো উপন্যাসের কাহিনী ছিল কিনা একবার দেখি আমরা। দাগ দিয়ে রাখো, স্থূলভাবে দেখিতে গেলে বৌদ্ধ জাতকগুলি যেমন ঈশপের গল্প বা সংস্কৃত পঞ্চতন্ত্র প্রভৃতির অনুরূপ ও তাহাদের সহিত এক শ্রেণীভুক্ত। বৌদ্ধ ধর্মের দাগ দিয়ে রাখো মহিমা প্রচার ও বুদ্ধের অলৌকিক ক্ষমতার পরিচয় দানই ইহাদের মুখ্য উদ্দেশ্য। আগে আমি বলে গেছি। সুতরাং অনৈসর্গিক অতিপ্রাকৃত ব্যাপার ইহাদের মধ্যে যথেষ্ট পরিমাণেই বর্তমান আছে। আবার ঈশপের গল্পের মতো পশু পক্ষীর ব্যবহার ও কথোপকথনের মধ্য দিয়া মানুষের চরিত্র সমালোচনা, তাহাকে নীতিজ্ঞান শিক্ষা দেওয়ার চেষ্টাও খুব পরিস্ফুট। তথাপি বাস্তব রসধারা ইহাদের মধ্যে প্রচুরতর স্রোতে প্রবাহিত। সর্বত্র একটা সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি, গল্প বলিবার একটা বিশেষ নিপুণতা ও কৌশল এবং বাস্তব জীবনের সহিত একটা ঘনিষ্ঠ সংযোগ ইহাদিগকে সমজাতীয় অন্যান্য গল্প হইতে পৃথক করিয়া রাখিয়াছে। সংস্কৃত পঞ্চতন্ত্র আমরা জানি, ছোটবেলায় পড়েছি। সংস্কৃত পঞ্চতন্ত্র কি হয়েছিল? নীতিজ্ঞান দিয়েছিল। দাগ দিয়ে রেখো, সংস্কৃত পঞ্চতন্ত্রে নীতিবিজ্ঞান বাস্তবতাকে অভিভূত করিয়াছেন। গল্পের অতি ক্ষীণ ও সূক্ষ্ম আবরণের ভিতর দিয়া নীতিশিক্ষার কঙ্কাল সুস্পষ্টভাবে দৃষ্টিগোচর হইতেছে।
পশু পক্ষীর কথোপকথনের মধ্যে কোনো বিশেষ সরলতা, গল্প বলিবার ভঙ্গির মধ্যে কোনো বিশেষ উৎকর্ষ বা নাটকোচিত গুণ বিকাশের চেষ্টা কিছুই খুঁজিয়া পায় না। লেখকের দৃষ্টি কেবল মানব জীবন সম্বন্ধে খুব সাধারণ রকম অভিজ্ঞতা প্রসূত নীতিবিজ্ঞান বা ব্যবহার চাতুর্যের প্রতি আবদ্ধ আছে। এই নীতিটিকে সংস্কৃত শ্লোকের মধ্যে স্মরণীয়ভাবে গাঁথিয়া তুলিবার চেষ্টাতেই তিনি সমস্ত শক্তি নিয়োগ করিয়াছেন। তার অনুভূতিকে বহির্জগতে অনন্ত বৈচিত্র্যপূর্ণ ঘাত প্রতিঘাত চঞ্চল দৃশ্য হইতে নিবর্তিত করিয়া অন্তর্জগতে শুষ্ক নীতি নিষ্কাশন কার্যেই প্রেরণ করিয়াছেন। গল্পগুলিও যেন দেবভাষা, রাখতে রাখো দেবভাষা মানে সংস্কৃত, দেবভাষার শব্দারম্বরে এবং সমাস ও সন্ধি বাহুল্যে ব্যথিত গতি হইয়া নিতান্ত ক্ষীণ ও মন্থর পদে চলিয়াছে। তাহারা যেন তাহাদের অন্তর্নিহিত নীতিসারটুকু বাহির করিয়া দিতেই অত্যন্ত ব্যগ্র। কোনো মতে নিজদিগকে নিঃশেষ করিয়া তাহাদের কুক্ষিগত নীতিটুকু উদ্গার করিয়া দিলেই যেন তাহারা বাঁচে। শিক্ষা দেবার প্রবল আগ্রহে তাহারা আপনাদের জীবনী শক্তিকে নিস্তেজ করিয়া দিয়াছে। অবাধ্য দুঃশীল রাজপুত্রদিগকে দাক্ষিণাত্যের রাজা অমর শক্তির 3 পুত্র বসু শক্তি, উগ্র শক্তি, অনেক শক্তি, সেই 3 রাজপুত্রদিগকে নীতি শিক্ষা দিবার জন্যই যে তাহাদের জন্ম এবং প্রগাঢ় পাণ্ডিত্যপূর্ণ বিষ্ণু শর্মা যে তাহাদের লেখক, তাহাদের এই গৌরবময় ইতিহাস সম্বন্ধে তাহারা মুহূর্তের জন্য আত্মবিস্মৃত হয় নাই। তাহারা তাহাদের এই বিশেষ উদ্দেশ্য সম্বন্ধে কতটুকু সফলতা লাভ করিয়াছিল, দুঃশীল রাজপুত্রদের দুঃশীলতাকে এক অবসর সংক্ষেপ ছাড়া অন্য কোনো দিকে সীমাবদ্ধ করিতে সমর্থ হইয়াছিল কিনা তাহার কোনো প্রমাণ উপস্থিত নাই। এবং এই অখণ্ডনীয় প্রমাণের অভাবে যদি আমরা তাহাদের সংস্কারকোচিত শক্তিতে সন্ধিহান হয়, তবে বোধহয় আমাদিগকে বিশেষ দোষ দেওয়া হয় নাই, যায় না। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা লিখেছিলেন। পঞ্চতন্ত্র কেন লিখেছিলেন? নীতি শিক্ষা দেওয়ার জন্য। সেখানে আমরা প্লট পাই না, কাহিনী পেতে পারে না, মানুষের জীবনের সংগ্রামের কাহিনী হতে পারে না, সেই জন্য সেটা উপন্যাস হতে পারেই না। অর্থাৎ পঞ্চতন্ত্রের কিছুটা কাহিনী হয়তো তার মধ্যে বীজ ছিল, বাট প্রকৃত উপন্যাস নয়। আবার তাহলে এই অংশটুকু নিয়ে পয়েন্ট করে দাও, পঞ্চতন্ত্র ও নীতি শিক্ষা। পঞ্চতন্ত্র ও নীতি শিক্ষা, পঞ্চতন্ত্রের সাথে নীতি শিক্ষা এবং উপন্যাস, যদিও আমরা পঞ্চতন্ত্র আর নীতি শিক্ষাটাই পয়েন্ট করলাম, পঞ্চতন্ত্র নীতি শিক্ষা। অবশ্য ঈশপের গল্পগুলি গল্পের মৌলিক উদ্দেশ্য হইতে এতটা বিপদগামী হয় নাই। দাগ দিয়ে রাখো, তাহাদের মধ্যেও নীতি প্রচার মুখ্য উদ্দেশ্য হইলেও এবং প্রত্যেক গল্পের শেষে নীতিটি সুস্পষ্টভাবে উল্লেখিত থাকিলেও নীতি গল্পকে সম্পূর্ণ অভিভূত করিতে পারে নাই। ঈশপের গল্পগুলি সহজ, দাগ দিয়ে রাখো, সরল ভাষায় রচিত, অলঙ্কার বাহুল্যে অযথা ভারাক্রান্ত নহে। সংস্কৃত পঞ্চতন্ত্রের নেই তাহাদের বাস্তব জীবনের সহিত ব্যবধান এত বেশি নয়, তথাপি গল্প হিসাবে তাহাদের কোনো বিশেষত্ব নাই। দাগ দিয়ে রাখো, কোশ্চেন কাদের কথা বলা হচ্ছে? গল্পটি বলিবার মধ্যে এমন কোনো বিশেষ ভঙ্গি, এমন কোনো সরসতা নাই যা আমাদের চিত্তাকর্ষণ করিতে পারে। গল্পের অন্তর্নিহিত রসটি ফুটাইয়া তোলা বা সরস কথোপকথনের মধ্য দিয়া তাহারা আখ্যান অংশটিকে সজীব ও লীলায়িত করিয়া তোলার কোনো চেষ্টা নাই। গল্পটি যতদূর সম্ভব সংক্ষিপ্তভাবে যেন এক নিঃশ্বাসে সারিয়া দিয়া, বানান ভুল আছে সম্ভবত, সারিয়া দিয়া তাহার মধ্য হইতে উপদেশটা বাহির করিয়া লইতেই লেখক ব্যস্ত। গল্পের মধ্যে বাস্তবতার একটি ক্ষীণ সুর আমাদের কানে প্রবেশ করে বটে, কিন্তু এই ক্ষীণ বাস্তবতার মধ্যেও জীবনের সহিত কোনো নিবিড় সংস্পর্শের আভাস পাওয়া যায় না। মোট কথা রাখ দাও, ইহাদের মধ্যে খাঁটি গল্পের প্রতি লেখকের অবিমিশ্র অনুরাগের পরিচয় বড় একটা মেলে না। মানব সমাজের যে আদিম অবস্থায় গল্প বর্ণিত ঘটনাগুলি জীবনের প্রকৃত সমস্যার বিষয় ছিল, আমরা সেই অবস্থা হইতে এখন বহু দূরে সরিয়ে আসিয়াছি। সেই ঘটনাগুলি এখন আমাদের বাস্তব জীবনের মধ্যে আর প্রতিফলিত হয় না। কেবল তাহাদের অন্তর্নিহিত উপদেশগুলি আমাদের বর্তমান জটিলতর অবস্থার মধ্যে কথঞ্চিত প্রয়োগ করা হয় মাত্র। অর্থাৎ আমাদের নিকট গল্পের কোনো মূল্য নাই, উপদেশটির যৎকিঞ্চিত মূল্য আছে। সামাজিক যে অবস্থায় বক সিংহের গলায় নিজের ঠোঁট প্রবেশ করাইয়া দিয়া পুরস্কার চাইয়া তিরস্কৃত হইয়াছিল, এটা গল্প ছিল না। একটা বক, একটা সিংহ সেই মাংস খেতে গিয়ে গলায় কাঁটা ফুটে গিয়েছিল, তো সেখানে বক যে তার কাঁটাটা বের করে দিয়েছিল, তখন বক সিংহকে পুরস্কার চেয়েছিল। সিংহ তখন বলছে, আরে তুমি আমার যে মুখের ভিতরে তোমার ঠোঁট রেখেছিলে, আমি যে তোমাকে খেয়ে ফেলিনি, সেটাই তোমার সৌভাগ্য। অর্থাৎ উপকারী প্রতিদান দিতে চাইল না। তো সেক্ষেত্রে যে এখানে মূলত আমরা সিংহের গলায় নিজের ঠোঁট প্রবেশ করাইয়া দিয়া পুরস্কার চাইয়া তিরস্কৃত হইয়াছিল, বা সিংহ চর্মাবৃত গর্ধব, সিংহের চামড়া পরা একটা গাধা আপনাকে সিংহ বলিয়া পরিচয় দিতে উদ্যোগী হইয়াছিল। আমাদের বর্তমান জীবনে সেই অবস্থাগুলি পুনরাবৃত্তি আমরা কল্পনা করিতে পারি না। তাহাদের নীতি অংশটুকুই আমরা আমাদের অভিজ্ঞতার অংশীভূত হইয়া বর্তমানে অধিকতর জটিল ও সমস্যা সংকুল পথে আমাদিগকে সাবধানে পদক্ষেপ করিতে শিক্ষা দেয় মাত্র।
অবশ্যই ঈশপের দুই একটি গল্পের মধ্যে অপেক্ষাকৃত আধুনিক সমস্যার চিহ্ন পাওয়া যায়, যেমন অন্য জন্তুর বিরুদ্ধে সাহায্য পাইবার জন্য অশ্বের মনুষ্যকে আহ্বান ও মনুষ্যের নিকট তাহার অধীনতা স্বীকার নিঃসন্দেহে একটি দাগ দিয়ে রাখো জটিল রাজনৈতিক সমস্যার আভাস দেয়। কিন্তু মোটের উপর পূর্ব মন্তব্য ঈশপের অধিকাংশ গল্প সম্বন্ধেই প্রযোজ্য, অর্থাৎ এগুলো নীতি শিক্ষা দেওয়ার জন্য। এই অংশটুকু নিয়ে তাহলে পয়েন্ট করে দাও ঈশপের গল্প। তাহলে ঈশপের গল্প সম্বন্ধে আমরা কি পেলাম সেটা একটা বিষয় এখানে আমরা জানতে পারলাম, ঈশপের গল্প। এবার ঈশপের গল্পের পর যদি আমরা দেখি ঈশপের গল্পের পরে আর একটা অংশ পাচ্ছি, সেটা কি না বৌদ্ধ জাতক। গল্প হিসাবে বৌদ্ধ জাতকগুলি দাগ দাও পঞ্চতন্ত্র ঈশপের গল্প হইতেই সর্বতভাবেই শ্রেষ্ঠ। বাস্তব জীবনের চিহ্ন দাগ দিয়ে রাখো, বাস্তব সমস্যার ছাপ ইহাদের প্রত্যেকটির উপর অত্যন্ত গভীরভাবে মুদ্রিত। প্রকৃতপক্ষে বৌদ্ধ ধর্মের উদ্ভব অপেক্ষাকৃত আধুনিক বলিয়া ইহার সহিত আমাদের যেরূপ বিস্তারিত ব্যাপক পরিচয় আছে, এমন বোধহয় ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্মের সহিত নাই। ইহার রীতিনীতি ও অনুশাসন, ইহার কার্যপ্রণালী ও ধর্মবিস্তার চেষ্টা, বিশেষত সাধারণ গৃহস্থ জীবনের সহিত ঘনিষ্ঠ প্রাত্যহিক সম্পর্ক, এ সমস্তই আমাদের নিকট অত্যন্ত সুপরিচিত। হিন্দু ধর্মের ভিতরে একটা প্রবল অনাসক্তির একটা বিশাল ঔদাসীনের ভাব জড়িত রহিয়াছে। ঋষি তপবন গৃহীর প্রাত্যহিক জীবন হইতে বহুদূরে অবস্থিত। তাহাদের পরস্পরের মধ্যে সংস্পর্শের চিহ্ন অতি বিরল। তপবনে আদর্শ শান্তি গৃহস্থের শত শত ক্ষুদ্র কলরবে তুচ্ছ কলাফলের দ্বারা বিচলিত হয় নাই। ক্বচিৎ কোনো তত্ত্ব জিজ্ঞাসু রাজা ঋষির চরণাপান্তে শিষ্যের ন্যায় আসিয়া প্রণত হইয়াছেন, আর ঋষিও তাহাকে তত্ত্বকথা শুনাইয়া তাহার জ্ঞান নেত্র উন্মিলন করিয়াছেন। তার পারিবারিক জীবনে খুঁটিনাটির সংবাদ জিজ্ঞাসা করিয়া নিজ কৌতূহল প্রবৃত্তির পরিচয় দেন নাই। অথবা সময়ে সময়ে ঋষি কোনো বিশেষ প্রয়োজনে তপবনের পবিত্র গণ্ডি ছাড়াইয়া রাজধানীর মধ্যে প্রবেশ করিয়াছেন, যেগুলো আমরা মহালয় টোহালয় বা আরও পৌরাণিক কাহিনীতে দেখি, এবং কার্য শেষ হইলে নিজ আশ্রমে নিভৃত ছায়াস্নিগ্ধ কোণে প্রত্যাবর্তন করিয়াছেন। মোট কথা, হিন্দু ধর্মের বিরল প্রয়োজন ছাড়া তপবন ও গৃহস্থই পারিবারিক জীবন গৃহস্থাশ্রমের মধ্যে কোনো চিরস্থায়ী সংযোগ সেতু নির্মিত হয় নাই। দেখ দাও বৌদ্ধ ধর্মে কিন্তু ইহা সম্পূর্ণ বিপরীত। সেখানে আশ্রম ও গৃহস্থ জীবনের মধ্যে একটা অবিচ্ছিন্ন যোগ রহিয়া গিয়াছে। ভিক্ষুরা প্রতিদিনই গ্রাম বা নগরের মধ্যে ভিক্ষাচর্যা ও ধর্মদেশনার জন্য যাইতেন এবং গৃহস্থ জীবনের প্রত্যেক ক্ষুদ্র সমস্যার সহিত ঘনিষ্ঠ হয়ে বিজড়িত হইতেন। আশ্রম হইতে গ্রামের পথখানি সর্বদাই গমনাগমনের কোলাহলে মুখরিত থাকিত। গ্রামবাসীরা তাহাদের প্রত্যেক তুচ্ছ কলহ বা অশান্তির কারণ লইয়া বুদ্ধের চরণে নিবেদন করিতে আসিত এবং উপযুক্ত ব্যবস্থা ও সমাধানের উপায় সম্বন্ধে উপদেশ লইয়া ফিরিত। এই সাধারণ জীবনের সহিত দাগদের নৈকট্যই বৌদ্ধ জাতকগুলির গল্পাংশের উৎকর্ষের কারণ হইয়াছে। অর্থাৎ এই জন্যই পঞ্চতন্ত্র বা অন্যান্য থেকে বৌদ্ধ জাতকগুলি এটি বেশি জায়গা পেয়েছে উপন্যাসের কাহিনী হিসাবে। এই বাস্তব নৈকট্যের তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও। বৌদ্ধ জাতকের জনপ্রিয়তা, বৌদ্ধ জাতক অ্যাকচুয়ালি কেন জনপ্রিয় ছিল? বৌদ্ধ জাতকের জনপ্রিয়তা এই বাস্তব নৈকট্যের নিদর্শন জাতকগুলির মধ্যে অজস্র প্রাচুর্যের সহিত বিক্ষিপ্ত। ভিক্ষুকের দাগ দিয়ে রাখো ধর্মজীবনে নানা সমস্যা, তৎকালীন সামাজিক রীতিনীতি, মধ্য ও নিম্ন শ্রেণীর জনসাধারণের জীবনযাত্রা, এমনকি পশু পক্ষীর ও বুদ্ধদেবের চরিত্র চিত্রণ, সর্বত্রই বাস্তবতা প্রবণ মনোবৃত্তি সুস্পষ্ট ছাপ অঙ্কিত হইয়াছে। এমনকি ইহাদের ভাষা ও উপমা উদাহরণ নির্বাচনের মধ্যেও এই বাস্তবতার চিহ্ন সুপ্রকট। সামান্য দুই একটি উদাহরণ ও সংক্ষিপ্ত আলোচনার দ্বারা এই বিষয়টি পরিস্ফুট করা যাইতে পারে। যেমন বৌদ্ধ ভিক্ষুদের ধর্মজীবনের প্রত্যেকের সমস্যা, প্রত্যেক প্রকারের প্রলোভন, ধর্ম বিষয়ে প্রত্যেক প্রকারের মতভেদ বা বাদানুবাদ, ভিক্ষুকের মধ্যে পরস্পর সৌহার্দ্য ও ঈর্ষা, ধর্মোপদেশ পালনের নিষ্ঠা ও শৈথিল্য, ভক্তি ও ভণ্ডামি, এই সমস্ত ব্যাপারেই একটা নিখুঁত জীবন্ত ছবি জাতকের মধ্যে অঙ্কিত হইয়াছে। দাগদাও প্রবজ্জা পরিব্রাজক গ্রহণের সঙ্গে সঙ্গেই যে মানুষের প্রকৃতিগত আশা ও আকাঙ্ক্ষা, ভোগ পিপাসা, উচ্চবিলাস বিলয় প্রাপ্ত হয় না, তাহা ইহাদের প্রত্যেকটির মধ্যেই পরিস্ফুট হইয়াছে। নির্বাণপ্রদ শাসনে অবস্থিত হইয়াও ভিক্ষুরা উৎকৃষ্ট ভোজ্য, চর্বির ও বাসস্থানের মোহ অতিক্রম করিতে পারে নাই, অন্তরে গুড়সটতা ও অভিমান বিসর্জন দিতে পারে নাই। আশ্রমের মধ্যে আদিম ও স্বাভাবিক প্রবৃত্তির ঘাত প্রতিঘাত চলিতেছে। ভিক্ষুরা পরস্পর কলহ করিতেছে, ঈর্ষাপরায়ণ হইয়া মিথ্যা নিন্দা প্রচার করিতেছে, স্বীয় পাণ্ডিত্যাভিমানে অহংকার স্ফীত হইতেছে, কোনো নির্বোধ বুদ্ধির অতীত বিষয়ে পাণ্ডিত্য দেখাইতে গিয়ে হাস্যাস্পদ হইতেছে, কেহ বা অপর সকলকে সঞ্চয়ের দোষ দেখাইয়া তাহাদেরই পরিত্যক্ত পাত্র চিবরে আপন ভাণ্ডার পূর্ণ করিতেছে, কেহ বা জীর্ণ চিবরকে উজ্জ্বল বর্ণে রঞ্জিত করিয়া তাহার দ্বারা অপরকে প্রবঞ্চিত করিতেছে ও তৎপরিবর্তে নতুন চিবর ঠকাইয়া লইতেছে। দাগ দিয়ে রাখো, এটা বগ জাতক আছে 3য় অধ্যায় থেকে নেওয়া হয়েছে।
এই প্রকার বাস্তব জীবনের ঘটনা সন্নিবেশ জাতকগুলি বিশেষ উপভোগ্য ও সরস হইয়া উঠিয়াছে। আবার সাধারণ গৃহস্থ জীবন বর্ণনাতেও এই বাস্তবতার প্রাধান্য বিশেষভাবে উপলব্ধি করা যায়। বিষয় নির্বাচনে ও বর্ণনা ভঙ্গিতে একটা নতুনত্ব, সাধারণ পরিচিতি প্রণালীকে অতিক্রম করিবার চেষ্টা সর্বত্রই পরিস্ফুট। দেখো সাধারণত গল্প যে সমস্ত বাঁধা ধরা মামুলি ঘটনাতেই আবদ্ধ থাকে, জাতকে তাহা হয় নাই। শুভদিনের প্রতীক্ষা করিতে গিয়ে কিভাবে বিবাহ ভাঙিয়া গিয়েছিল, ধূর্তেরা অর্থলোভে কিরূপে ধনীদের মধ্যে বিষ মিশাইয়া দিবার ষড়যন্ত্র করিয়াছিল, এক মূর্খ সৌন্ডিক কিরূপে, একটা মূর্খ ব্যক্তি মানে সৌন্ডিক সন্ডার কি ব্যক্তি কিরূপে তাহার মদ্য অতিরিক্ত লবণাক্ত করিয়া স্বীয় ব্যবসা নষ্ট করিয়াছিল। সুরি থেকে সৌন্ডিক শব্দটা আর কি, স্বীয় মানে নিজ ব্যবসা নষ্ট করিয়াছিল। এক প্রত্যন্ত প্রদেশের শাসনকর্তা কিরূপে দস্যুদের সহিত লুণ্ঠিত ধনের অংশ লইবার ষড়যন্ত্র করিয়া তাহাদিগকে জনপদ লুণ্ঠন করিতে দিয়াছিল। এগুলো খরম্বর জাতক, খরম্বর জাতকের কাহিনী। একজন বণিক কিরূপে নিজ অমঙ্গল সূচক নামের ভয় হইতে মুক্তি লাভ করিয়াছিল। এটা কালকর্ণী ও নাম সিদ্ধিক জাতক থেকে নেওয়া হয়েছে, দাগদের হবে জাতকগুলোই। একজন দাসপুত্র কিরূপে নিজে আপনাকে নিজের প্রভুর পুত্র বলিয়া পরিচয় দিয়া সেবাগুণে প্রভুর ক্ষমা ও প্রসাদ পাইয়াছিল, কটাহক জাতকের কাহিনী। একজন নাপিত পুত্র কিরূপে উচ্চকুলজাত লিচ্ছবি বংশের রমণীর প্রতি প্রণয়াসক্ত হইয়া প্রাণ হারাইয়াছিল, এটা শৃগাল জাতকের কাহিনী। এক গৃহস্থ কিরূপে মহামারীর সময় গৃহত্যাগ করিয়া স্থানান্তরে পলাইয়া নিজ জীবন রক্ষা করিয়াছিল, এটা কচ্ছপ জাতকের কাহিনী। এই সমস্ত জীবনের বিচিত্র বিবিধ ঘটনায় জাতকগুলি পরিপূর্ণ। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও, বৌদ্ধ জাতকের ধর্মীয় এবং পারিবারিক জীবন। বৌদ্ধ জাতকের এই ধর্মীয় এবং পারিবারিক জীবনের সাথে বৌদ্ধ জাতকের সম্পর্কটা কি, সেখানে কাহিনী কেমন ছিল, সেটা আমরা এখানে লক্ষ্য করছি। বৌদ্ধ জাতকের ধর্মীয় এবং পারিবারিক জীবন, পরের অংশ। পূর্বেই বলা হইয়াছে, কোশ্চেন কি বলা হয়েছে, পূর্বেই বলা হইয়াছে যে অন্যান্য প্রাচীন গল্পের সহিত তুলনায় জাতকের প্রধান বিশেষত্ব এই যে দেখতে রাখো ইহাতে নীতি প্রচারের জন্য গল্পকে বলি দেওয়া হয় নাই। গল্পটিকে মনোহর ও চিত্তাকর্ষক করিয়া তুলিবার জন্য লেখক বিশেষ চেষ্টা করিয়াছেন। ইহাদের মধ্যে দাগ দেখো পশু বিষয়ক গল্প ও অনৈসর্গিক অবতারণা যথেষ্ট আছে। কোন দেশেরই প্রাচীন সাহিত্য হইতে এই অতিপ্রাকৃত অংশ বর্জন করা সম্ভবপর ছিল না, কিন্তু সমস্ত বাধা সত্ত্বেও তাহাদের মধ্যে বাস্তব রসধারার প্রবাহ খণ্ডিত ও প্রতিহত হয় নাই। পশু বিষয়ক গল্পের মধ্যেও যে পরিমাণ পরিহাস রস, বাস্তব বর্ণনা ও পশুদের প্রকৃত স্বভাব ও ব্যবহার ফুটাইয়া তুলিবার চেষ্টা পাওয়া যায়, সংস্কৃত সাহিত্যে তদনুরূপ কিছুই দেখিতে পায় না। যেমন দাগদাও কুন্তল কক্ষী, সৈন্দব জাতক, কৃষ্ণ জাতক, বক জাতক, কাক জাতক, এই সমস্তই পশু বিষয়ক জাতকগুলির বাস্তবতার প্রাধান্যের উদাহরণ। পঞ্চতন্ত্রে যে দাগদি রাখো জরদগব একটা যে শকুন, সেই কাহিনী বিবৃত হইয়াছে, তাহাকে আমরা কোনো মতে গৃধ্ন বা গৃধ্র বলিয়া কল্পনা করিতে পারি না, মানে শকুন বলে। তার গৃধ্রচিত কোনো লক্ষণই আমরা খুঁজিয়া পাই না। যে পঙ্ক নিমগ্ন শার্দুল মানে শিয়াল ধর্মশাস্ত্রের শ্লোক উদ্ধৃত করিয়া পথিককে কঙ্কন, এটা শার্দুল হিংস্র প্রাণী, বাঘ করলেই বেটার শিয়ালের থেকে, উদ্ধৃত করিয়া পথিককে কঙ্কন মানে সোনার বালা লইবার জন্য আহ্বান করিতেছে, তাহাকে আমরা কোনো মতে বনের বাঘ বলিয়া চিনিতে পারি না। সংস্কৃত শ্লোকের আতিশায্যে সাধু ভাষার আড়ম্বরে তাহার শার্দুল প্রকৃতি, হিংস্র প্রকৃতি, ব্যাঘ্রচিত নখর দংশটা একেবারে ঢাকা পড়িয়া গিয়াছে। ঈশপের গল্পগুলিতে যেমন একদিকে নীতিকথার বাহুল্য নাই, তেমনি অপরদিকে সরস বাস্তব বর্ণনারও কোনো চিহ্ন পাওয়া যায় না। পশুদের বিশেষ প্রকৃতি ফুটাইয়া তুলিবার কোনো চেষ্টা দেখা যায় না। অবশ্য জাতকেও যে এই দোষের অভাব আছে তাহা বলা যায় না। সেখানেও দাগদেরকে হস্তি, মর্কট মানে কুমির, তিত্তির একটা পাখি প্রভৃতি পশু পক্ষীর মুখে রুদ্ধ মাহাত্মা কীর্তন ও পঞ্চশীলের গুণগান শোনা যায়। কিন্তু লেখক ইহার মধ্যেও এমন বাস্তব বর্ণনার অবতারণা করিয়াছেন, পশু পক্ষীদের প্রকৃতিসুলভ দুই একটি লক্ষণের এমন সুকৌশলে উল্লেখ করিয়াছেন যে উহাদের প্রকৃত রূপ চিনিতে আমাদের কোনো কষ্ট হয় না। তাহলে এই অংশটুকু নিয়ে সাইডে পয়েন্ট করে দাও, জাতকের গল্পের প্রাধান্য, জাতকের গল্পটি কতটা প্রাধান্য বিস্তার করেছে আমাদের এই উপন্যাসের পূর্ব সূচনাতে, সেটা আমরা এখানে লক্ষ্য করলাম। জাতকের গল্পের প্রাধান্য, জাতকের গল্পটি কতটা প্রাধান্য বিস্তার এখানে করেছে। পরের অংশ, আবার বুদ্ধের নিজের চরিত্রেও যতদূর সম্ভব অতিরঞ্জন বর্জিত হইয়া চিত্রিত হইয়াছে। অবশ্য লেখক বুদ্ধ চরিত্রের দাগ দিয়ে রাখা অলৌকিক মাহাত্ম্য দেখাইতে বিশেষ কৃপণতা করেন নাই, কিন্তু তথাপি সংস্কৃত ভাষার স্বাভাবিক অত্যুক্তি প্রবণতার সহিত তুলনা করিলে জাতকের দাগ দিয়ে রাখা ভাষার মধ্যে একটা সংযম ও পরিমিতি ভাবের নিদর্শন পাওয়া যায়। যেমন বোধিসত্ত্ব যে কেবল রাজকুল অভিজাত বংশ জন্মগ্রহণ করিয়াছেন তাহা নহে, আরও নানা দিক দিয়ে এখান থেকে হয়ে গেছে না, একটা সেন্টেন্স ছাড়া রয়ে গেছে, ওই চিনিতে কষ্ট হলে তারপর এখান থেকে হবে।
সম্ভবত জাতকের প্রাধান্য হয়েছে এই ওয়ার্ডটা দেখে হবে না, আরও নানা দিক দিয়ে এখান থেকে সরি আরও নানা দিক দিয়ে জাতকের মধ্যেই বাস্তবতার স্ফুরণ হইয়াছে। যেমন ইহাদের মধ্যে মধ্যবিত্ত সাধারণ লোকের কাহিনী যে পরিমাণে স্থান পাইয়াছে আমাদের প্রাচীন সাহিত্যের অন্য কোনো বিভাগে সেরূপ দেখা যায় না। যেমন বৌদ্ধ ধর্মের মধ্যে জনসাধারণের যেরূপ প্রভাব দেখা যায় হিন্দু ধর্ম ও সংস্কৃত সাহিত্যে তাহার কোনো লক্ষণ পাওয়া যায় না। কাজেই দাগ দিয়ে রাখো জাতকের মধ্যে শিল্পী, বণিক, শ্রেষ্ঠী, কর্মকার, সূত্রধর প্রভৃতি সাধারণ লোকের জীবনযাত্রা সম্বন্ধে অনেক তথ্য সন্নিবিষ্ট আছে। বরঞ্চ রাজা উজিরের বর্ণনাগুলি অনেকটা মামুলি ধরনের ও বিশেষত্ব বর্জিত, কিন্তু অপেক্ষাকৃত যে নিম্ন শ্রেণীর চিত্রে লেখকের সত্যানুরাগ ও বাস্তবানুগামিত্বের পরিচয় যথেষ্ট পাওয়া যায়। তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করতে জনগণের প্রাধান্য। জাতকের গল্পে জনগণ একটা প্রাধান্য পেয়েছে, একটা প্রাধান্যের জায়গায় আমরা পেলাম। আবার জনগণের প্রাধান্য, আবার শুধু এখানেই তাই নয়, জনগণের প্রাধান্যের পরের অংশে আমরা কি দেখছি না, এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আবার বুদ্ধের নিজের চরিত্রেও যতদূর সম্ভব অতিরঞ্জন বর্জিত হইয়া চিত্রিত হইয়াছে। অবশ্য লেখক এর মিলছে তো টেক্সট এখানটা, অবশ্য লেখক দাগ দিয়ে রাখো বুদ্ধ চরিত্রের অলৌকিক মাহাত্ম্য দেখাইতে বিশেষ কৃপণতা করেন নাই, কিন্তু তথাপি সংস্কৃত ভাষার স্বাভাবিক অত্যুক্তি প্রবণতার সহিত তুলনা করিলে জাতকের ভাষার মধ্যে একটা সংযম ও পরিমিতিভাবে দাগ দিয়ে রাখো নিদর্শন পাওয়া যায়। বোধিসত্ত্ব যে কেবল রাজকুল অভিজাত বংশে জন্মগ্রহণ করিয়াছেন তাহা নহে, তাহাকে সময়ে সময়ে নিতান্ত নীচ কুলোদ্ভূত করিয়াও দেখানো হইয়াছে। তিনি যে সকল সময় একটা আদর্শ অপরিম্লান পূর্ণ জ্যোতির মধ্যে বাস করিয়াছেন তাহাও নহে। অনেক জাতকেই তাহার পদস্খলন ও নির্বুদ্ধিতা চিত্র অঙ্কিত হইয়াছে। তিনি অনেক জাতকে নিতান্ত নীচ ও হেয় বৃত্তানুসারী বলিয়াও প্রদর্শিত হইয়াছেন। এমনকি একটি জাতকে তিনি চোরের সর্দার রূপেও বর্ণিত হইয়াছেন। সকল ধর্মেই ধর্মের প্রতিষ্ঠাতাকে আদর্শ চরিত্র ও অতিমানব গুণের অধিকারী বলিয়া দেখানো হয়, কিন্তু দাগ দাও জাতকে বুদ্ধের পূর্বজন্মসমূহের বৃত্তান্ত বর্ণনে এই সর্বধর্ম সাধারণ প্রবৃত্তিকে অতিক্রম করা হইয়াছে। বোধিসত্ত্বের চরিত্রে পুরোটা দাগ দেবে চরিত্র বর্ণনে বাস্তব অনুরক্তির পরিচয় দিয়া জাতককার যে আশ্চর্য সাহস দেখাইয়াছেন তাহা প্রাচীন সাহিত্যে সুলভ নহে। তাহলে এই অংশটুকু নিয়ে পয়েন্ট করে দাও বুদ্ধের চরিত্র বা বুদ্ধদেবের চরিত্র। উপন্যাসের পূর্ব সূচনা আমরা যেটা সবথেকে বড় লক্ষ্য করছি, সেই উপন্যাসের পূর্ব সূচনায় প্রাবন্ধিক যে সমস্ত বিষয়কে বিশ্লেষণ করতে গিয়ে কিন্তু বুদ্ধ ধর্মকে বেশি বা বৌদ্ধ জাতকের কাহিনীকেই বেশি প্রাধান্য দিয়েছেন। দাগদের কই বাস্তব ফ্রেমে আটা বলিয়া জাতকগুলির গল্পাংশে উৎকর্ষ এত বেশি। পঞ্চতন্ত্র বা ঈশপের গল্পগুলিতে তাহাদের বর্তমান উপলক্ষ সম্বন্ধে কোনো পরিচয় মেলে না। বাস্তব জীবনে তাহাদের ভিত্তি সম্বন্ধে আমরা অজ্ঞ থাকি। তাহারা যেন কতগুলি সর্বদেশ সাধারণ মানব প্রকৃতি সুলভ কাল্পনিক অবস্থার চিত্র বলিয়া মনে হয়। কোনো বিশেষ দেশের মৃত্তিকার সহিত তাহাদিগকে সংশ্লিষ্ট করিতে পারা যায় না। কোনো বিশেষ জাতির জীবনী রস তাহাদের মধ্যে সঞ্চারিত হয় না। কিন্তু বৌদ্ধ জাতক সম্বন্ধে আমরা সেরূপ কোনো অসুবিধা ভোগ করি না। আমাদের সামাজিক ও পারিবারিক অবস্থার মধ্যেই তাহাদের মূল গভীর ভাব প্রথিত হইয়াছে, সৃষ্টি হইয়াছে। ইহাদের মধ্যে দাগ দিয়ে রাখো উপন্যাস লেখকের মনোভাব সম্পূর্ণভাবে প্রকট। দাগ দিয়ে রাখো জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলি সূক্ষ্ম পর্যবেক্ষণ ও সরস বর্ণনায় ভাবী উপন্যাসিকের দাগ দিয়ে রাখো প্রথম গুণ। প্রাচীন সাহিত্যে ঠিক এই মনোবৃত্তির অভাবই আমাদের দৃষ্টি আকর্ষণ করে। প্রাচীন লেখকরা যেন এই ক্ষুদ্র ঘটনাগুলির গৌরব ও কথা সম্পদ স্বীকার করতে চাহেন নাই। তাহারা ধর্মতত্ত্ব বা দার্শনিক মতের অভ্রবেদী স্তম্ভ নির্মাণ করিয়া তাহার তলে এই ক্ষুদ্র অকিঞ্চিতকর ঘটনাগুলি প্রথিত করিয়া ফেলেন। দাগদাও মহাকাব্যের জীবনের বীরত্বপূর্ণ এবং বৃহৎ বিকাশগুলিকে ফোটাইয়া তোলেন। প্রাত্যহিক জীবনের ক্ষুদ্র কাহিনীগুলিকে, ঘরের ছোটখাটো হাসি কান্না সুখ দুঃখগুলিকে সাহিত্যের অযোগ্য বলিয়া অবজ্ঞা ভরে উপেক্ষা করিয়া যান। অথচ এই অতি পরিচিত ক্ষুদ্র বস্তুগুলিকে লক্ষ্য ও তাহাদের অন্তর্নিহিত রসটি উপভোগ করিবার প্রবৃত্তিতেই উপন্যাসের মৌলিক বীজ নিহিত আছে। সেই জন্য দাগ দিয়ে রাখো ইংরেজি সাহিত্যে চসারকেই আমরা ভাবী উপন্যাসিকের নিকটতম জ্ঞাতি ও পূর্বপুরুষ বলিয়া সহজেই অনুভব করি। ক্যান্টারবেরি টেলস রচয়িতা চসার, তাকেই আমরা প্রথম ঔপন্যাসিকের জনক বলতে পারি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে। তিনি ঔপন্যাসিক না হইলে উপন্যাসের উপাদান ঔপন্যাসিক মনোবৃত্তি তাহার যথেষ্ট পরিমাণেই ছিল। আমাদের প্রাচীন সাহিত্যে যদি বা বহু অনুসন্ধানের পর দুই একটা বাস্তব চিহ্নাকৃত দৃশ্যের সন্ধান মিলে, কিন্তু তখনই যেন মনে হয় যে লেখক নিজ দুর্বলতায় লজ্জিত হইয়া এই বাস্তবতার চিহ্নটি যথাসাধ্য লোপ করিতে প্রয়াসী হইয়াছেন। বাস্তব অংশগুলিকে কল্পনা বা আদর্শবাদের সাহায্যে যথাসম্ভব রূপান্তরিত করিয়া এই দরিদ্রের সন্তানগুলিকে সাহিত্যচিত রাজবেশ পড়াইয়া সাহিত্যের আসরে উপস্থিত করিয়াছেন।
প্রাচীন সাহিত্যে বাস্তবতার এই বিরাট দৈনের মধ্যে জাতকগুলির বাস্তব প্রতিবেশ যে সমস্ত দুষ্প্রাপ্য বস্তির ন্যায় আরও উপভোগ্য হইয়াছে তাহাতে কোনো সন্দেহ নাই। দেখতে দেখো ইহাদের মধ্যে উপন্যাসিকের উপাদানের প্রাচুর্য দেখিয়া সত্যই মনে হয় যে পরবর্তী যুগে যদি এই গল্পের ধারা অক্ষুণ্ণ অব্যাহত থাকিত, বাস্তবের সহিত নিবিড় সম্পর্কের বাধা না ঘটিত, তবে বোধহয় আমরাই সর্বপ্রথমে দেখতে দেখো উপন্যাস আবিষ্কারে গৌরব লাভ করিতে পারিতাম, এবং তাহা হইলে বোধহয় উপন্যাসকে ইংরেজি সাহিত্যের অনুকরণে দাগদের হয়ে পুরোটাই বিদেশীয় ভাব বিকৃত হইয়া খিড়কি দরজা দিয়ে আমাদের সাহিত্যে প্রবেশ লাভ করিতে হইত না। পূর্বে যাহা লিখিত হইল তাহা হইতে সহজেই বোধ হইবে যে দাগদের এক জাতকগুলি উপন্যাসোচিত গুণে বিশেষ সমৃদ্ধ। তাহাদের মধ্যে যে কেবল বাস্তব উপাদানই পর্যাপ্ত পরিমাণে আছে তাহা নহে, একটা প্রবল বাস্তবতা প্রবণ মনোবৃত্তিরও পরিচয় পাওয়া যায়। এই দুই বিষয়ে দাগদের রেখা তাহারা যে উপন্যাসের পথপ্রদর্শক ও অগ্রদূতের গৌরব দাবি করিতে পারে তাহা নিঃসন্দেহ। এই অংশটুকু নিয়ে একদম পয়েন্ট করে দাও, ইংরেজি সাহিত্য ও বৌদ্ধ জাতকই উপন্যাসের পূর্ব সূচনা। ইংরেজি সাহিত্য ও বৌদ্ধ জাতকই উপন্যাসের পূর্ব সূচনা, বা জাতকেই করে দাও, জাতকেই উপন্যাসের পূর্ব সূচনা। আমরা পড়ছিলাম উপন্যাসের পূর্ব সূচনা। একবার খুব ভালো করে মনে করে দেখো, এই উপন্যাস তৈরির ক্ষেত্রে প্রাচীন মধ্যযুগ ঘুরলেন, পঞ্চতন্ত্র, আরও সব নীতি গল্পগুলো ঘুরলেন, ঘুরে একমাত্র কাকে বললেন বাস্তব, মানে উপন্যাসে কি থাকতে হবে, বাস্তবতা থাকতে হবে। বাস্তবতা না থাকলে আমরা উপন্যাস বলতে পারি না। সেটা আমরা কোথায় পেয়েছি? বৌদ্ধ জাতকে। আর আন্তর্জাতিক স্তরে চসারের রচনায় আমরা দেখতে পাই। কিন্তু পরে যদি বৌদ্ধ জাতকের প্রাধান্যর পর যদি আমাদের দেব নির্ভর কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন বা বাংলায় রামায়ণ অনুবাদ না হতো, তাহলে ওই সময় থেকে কিন্তু আমরা উপন্যাস পেতাম। উপন্যাসের পূর্ব সূচনায় প্রাচীন মধ্যযুগকে বিশ্লেষণ করে প্রাবন্ধিক দেখালেন বাংলা উপন্যাসে একমাত্র পূর্ব সূচনার আমরা গুরুত্ব দিতে পারি কাকে? বৌদ্ধ জাতকগুলোকে। আর ইংরেজিতে উপন্যাসের স্রষ্টা হচ্ছে চসার, যেটা আমরা 6 সেমে পড়বো ইংরেজি সাহিত্যের ইতিহাসে। চসারের ক্যান্টারবেরি টেলস। এই ছিল উপন্যাসের পূর্ব সূচনা প্রবন্ধের বিষয়বস্তু।